আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় কর্মরত রয়েছেন, ঢাকাতেই রয়েছেন। এই ঘটনাটি উনি একটি সেলুনে গিয়ে কাকতালীয়ভাবেই সংগ্রহ করেছেন। উনি যেই সেলুনে চুল কাটাতে যান, ফারুক ভাইয়ের সেলুন, তো ফারুক ভাইয়ের ওখানে যখন উনি চুল কাটাতে গিয়েছেন, ওখানে আর একজন বয়স্ক ভদ্রলোক আসেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম। উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, এখন বাংলাদেশে আছেন। উনি আসার পর এই ফারুক ভাই বলে ওঠেন, এই যে করিম চাচা চলে আসছে, ওনার কাছে কিছু পাওয়া যাবে। করিম চাচা আসার পর তখন এই ফারুক ভাই বলেন যে একটি ভয়ের ঘটনা শোনান। তখন করিম চাচা বললেন যে ভয়ের ঘটনা তো আসলে অনেকেই আছে, তবে আমার নিজের একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা তোমাদেরকে বলি। তখন উনি একটি ঘটনা শেয়ার করেন, তবে ঘটনায় বেশ কিছু আহ, অগোছালতা ছিল আর কি, যেটা পরবর্তীতে আবার এই করুম চাচার কাছ থেকে আমাদের মিকাইল ভাই শুনে নিয়েছেন। এরপর আমাদেরকে ঘটনাটি পাঠান। মূলত ঘটনার সময়কাল 1978 সালে। এই করিম চাচার আর একজন বড় ভাই রয়েছেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। এই আব্দুর রহিম চাচা উনি এই 78 সালের শুরুর দিকে বা 77 সালের শেষের দিকে উনি লিবিয়াতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে উনি ড্রাইভিং করতেন, অর্থাৎ ড্রাইভিং প্রফেশনে উনি ছিলেন। তো যেহেতু ড্রাইভিং প্রফেশন বেশ ঝুঁকিপূর্ণ প্রফেশনই বলতে হবে, মাঝে মাঝে উনি চিঠি পাঠাতেন। তখন তো এরকম টেলিফোনে যোগাযোগ করা যেত না সহজে, গ্রামগঞ্জে চিঠি পাঠাতে হতো। ওনারাও চিঠি পাঠাতেন, আদান প্রদান হতো, এভাবে চলছিল। প্রতি মাসেই একটা দুটো চিঠি আসতোই। মাঝখানে কি হলো, প্রায় 3-4 মাস কোনো চিঠি আসে না। পরিবারের সদস্যরা তো চিন্তায় পড়ে গেলেন, চিঠি আসে না কেন। এদিকে টেলিফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। ওনারাও বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন, সেগুলোর কোনো উত্তর আসে না। তখন তো চিঠি পাঠালেও যেতে সময় লাগতো। এমন একটা সিচুয়েশন তৈরি হলো, পরিবারে তো একটা চিন্তার ছাপ, এমনকি শোকের ছায়াও পড়ে গেছে। যেহেতু উনি গাড়ি চালান, কোনো একটা দুর্ঘটনার শিকার হননি তো, সরকার থেকেও তো তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে কি হবে। এদিকে কেউ যে লিবিয়ায় যাবেন, লিবিয়ায় যাওয়া তো এত সহজ ব্যাপার ছিল না, এটা তো অনেক কঠিন একটা ব্যাপার ছিল। এটাও তো সম্ভব হচ্ছে না। আর কোথায় যাবেন, কি করবেন, কোথায় আছেন, এটাও তো তাদের কাছে অস্পষ্ট ছিল। তখন ওনারা ওই সময়ে ওই কুমিল্লা জেলা সদরে একজন কবিরাজ ছিলেন, তার শরণাপন্ন হন। তিনি নাকি অনেক তথ্য তার জিনের মাধ্যমে নিয়ে দিতে পারতেন। তার কাছে যখন যাওয়া হয়, তখন এই যে করিম চাচার বয়স ছিল 14 কি 15 বছর, তাকে অনুরোধ করা হলে উনি বলেন ঠিক আছে, আমি আপনাদের বাসায় আসব। কবে আসবেন সেটা বলে দিলেন। তো উনি আসেন সন্ধ্যার কিছুক্ষণ আগে। সন্ধ্যার পর উনি এই কাজ শুরু করবেন। যেহেতু উনি ওনার জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন, এই জন্য উনি কি করলেন, একটা ঘরে বসলেন। ওই ঘরে কিন্তু এই যে করিম চাচা আর ওনার বাবা, এই দুইজনই ছিলেন, আর ওই কবিরাজ ছিল। আর পরিবারের নারী সদস্যরা অন্য একটি ঘরে তারা ছিলেন। কবিরাজ বলে দিয়েছিলেন যে আপনারা পর্দার সাথে ঘরের মধ্যে চুল বাঁধা অবস্থায় থাকবেন, আর যতক্ষণ কাজ শেষ না হয় ঘরের বাইরে বের হবার দরকার নেই। তো ওনারা ওভাবেই ছিলেন। তো কবিরাজ কি করেছেন, একটা কুলা নিয়েছেন, কুলাটা নিয়ে এর উপর কিছু ধান ছড়িয়ে দিয়েছেন। তো ধান ছড়িয়ে দেবার পর একটা বাটি নিয়ে ওই ধানের উপর উনি ঘোরাতে শুরু করেছেন। মানে ওই বাটিটা ধানের উপর চাপ দিয়ে কুলার উপর বাটিটা এক জায়গা থেকে আরেক জায়গা এরকম নড়ানো শুরু করেছেন। ওই ধানের উপর যখন বাটিটা উনি মুভ করাচ্ছিলেন, তখন কিন্তু ওই যে এক ধরনের শব্দ হয়, খড়খড় শব্দ এরকম হচ্ছিল। মিনিট খানেকের মধ্যে হঠাৎ করে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। মনে হলো চারদিকে খুব শীতল বাতাস বইতে শুরু করেছে। এমনটা না যে ঝড়ো বাতাস, বিষয়টা এরকম না, তবে একদম শীতল বাতাস, প্রচন্ড ঠান্ডা কনকনে অবস্থায় যদি শৈত্য প্রবাহ হয় কেমন অনুভূতি হয়, ওই রকম বাতাস। হঠাৎ করে কি হলো, কবিরাজের পাশে একটা অবয়ব দেখা গেল। অবয়বটা পাঞ্জাবি পরা, তবে পাঞ্জাবি পরা হলেও তাকে দেখে কোনোভাবে মানুষ বলে মনে হচ্ছিল না। শরীরটা যে অনেক মোটা তা না, মোটামুটি একটা মোটা মানুষ, মাঝারি সাইজের মোটা মানুষ যেরকম হয় ওই রকম। উচ্চতা স্বাভাবিক,
তবে তার শরীরে এত বড় বড় লোম ছিল যে দরজা জানালা তো খোলা ছিল, বাইরে চাঁদের আলো ছিল, এমনিতে ঘরের মধ্যে কোনো মোমবাতি বা কোনো হারিকেন জ্বলছিল না, তবে বাইরে চাঁদের আলোতে ঘরের সবকিছুই বোঝা যাচ্ছিল। বোঝা গেল যে তার শরীরের এক একটা লোম প্রায় 1-1.5 হাত লম্বা। যতটুকু মৃদু বাতাস আসছিল জানালা দরজা দিয়ে তাতে করে তার লোমগুলো কিন্তু উঠছিল, যতটুকু অনাবৃত ছিল আর কি, পাঞ্জাবি পায়জামা পরা ছিল। এসেই কবিরাজকে মানে খুব সুন্দর করে সালাম দিলেন, দিয়ে বললেন, আমি আপনাকে বারবার বলেছি শুক্রবার এবং সোমবার আপনি আমাকে ডাকবেন না, তারপর কেন এই কাজ করেন বলেন তো? আপনাকে আমি বারবার বলেছি শুক্রবার এবং সোমবার আমি মসজিদুল হারামে ইবাদতরত অবস্থায় থাকি, আমি ওই সময় ওমরা হজ করি, আপনি এটা জানতেন, তারপর বারবার আপনি আমাকে ডাকেন। আচ্ছা, ডেকেছেন যখন বলুন, আমি তো আসতে বাধ্য হই। আপনি যখন এই ধরনের আমল করা শুরু করেন তখন আমার শরীরে জ্বালা ধরে যায়, আমি আসতে বাধ্য হই, এখানে আসার পর এই জ্বালাটা কমে। ইবাদতের সময় এইভাবে বিরক্ত করা উচিত না। আচ্ছা বলুন কি সমস্যা, কেন ডেকেছেন, আমাকে আবার চলে যেতে হবে? তখন কবিরাজ এই বিষয়টা খুলে বলেন, এই যে করিম চাচার বড় ভাই আব্দুর রহিম চাচা, উনি লিবিয়াতে আছেন, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তখন একথা শোনার পর ওই জিনটা বলছে, আচ্ছা ঠিক আছে, আমাকে তো এখন তাহলে লিবিয়াতে যেতে হবে, আমাকে সময় দেন, আপনারা এখানেই থাকেন, আমি খোঁজ খবর নিয়ে আসি, দেখি আসলে ব্যাপারটা কি। এরপর ওই অভাবটা ওখানেই ভ্যানিশ হয়ে গেল, মানে চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল। এরপর 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15-20 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, ওই অভাবটা আসে না। এইভাবে প্রায় 1 ঘন্টা বা তার কিছু বেশি সময় পার হয়েছে। এর মধ্যে ওনারা নিজেদের মতো কথোপকথন করছিলেন আর কি। তবে বাড়ির মহিলাদের কিন্তু ঘরের বাইরে বের হওয়া নিষেধ ছিল। তবে ওনারা ওনাদের মতো করে আলোচনা করছিলেন। এর মধ্যে হঠাৎ করেই আবার এই 1 ঘন্টার কিছু সময় পর ওই অভাবটা ঘরের মধ্যে দৃশ্যমান হয়। এসেই সালাম দেয়, এসে বলে, চিন্তা করবেন না, এই যে আব্দুর রহিম যিনি, উনি গাড়ি চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, বর্তমানে একটি হসপিটালে আছেন, যদিও বা অবস্থা গুরুতর না, তারপরও ওনার সুস্থ হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এই যাত্রায় আল্লাহ প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, সমস্যা নাই, উনি দেখবেন যে মাসখানেকের মধ্যেই তার এই অবস্থার বিবরণ দিয়ে একটা চিঠি লিখবে, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু। আর কোনো কাজ করতে হবে, মানে আর কোনো কাজ আছে কিনা এই বিষয়ে কিন্তু জিন জিজ্ঞেস করলেন। তখন এই কবিরাজ বলেন, না, আপাতত আর কোনো কাজ নাই। এদিকে এই যে আব্দুল করিম চাচা, ওনার বয়স তো 14-15 ছিল, আসলে তাদের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে এই জিনটা কি ঠিক বলছে না ভুল বলছে। তখন এই আব্দুল করিম চাচা বলে উঠলেন যে, জনাব, আমি মিষ্টি খেতে চাই। ওইখানে একটা দোকান ছিল, গোপালের দোকান, ওই সময়ে তার দোকানের মিষ্টিটা বেশ মানুষের কাছে সুপরিচিত ছিল। একথা শোনার পর ওই জিন একটু বিরক্ত হয়েই বললেন যে, আমার এখন ইবাদতের সময়, আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ চেয়েছে যখন, নিয়ে আসছি, থাকুক। এই বলে সে ভ্যানিশ হয়ে গেল। মোটামুটি মিনিট 10 এরকম একটা সময় লেগেছে। এরপরে সে হাজির, একটা মিষ্টির প্যাকেট দিল, বোঝা গেল 1.5 থেকে 2 কেজি মিষ্টি ওখানে আছে। তখন ওই জিন বলছে, এখনই খাও, দেখো তো এটা গোপালের মিষ্টি কিনা। উনি খেলেন, খাওয়ার পরে মনে হচ্ছে আসলেই তো এটা তো গোপালের দোকানেরই মিষ্টি, যদিও বা অন্ধকার ঘরে ওই প্যাকেটের গায়ে গোপালের দোকানের নাম লেখা আছে কিনা এটা তো উনি দেখতে পাচ্ছিলেন না। তবে ওই সময় প্যাকেটগুলো খুব একটা নাম লেখা থাকতো না, ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, এমনি সাধারণ কাগজের প্যাকেটই থাকতো। তো এরপর ওই জিনটা চলে যায়। ওই জিনটা যখন এসেছিল পুরো ঘরের টেম্পারেচার কিন্তু খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, মানে কনকনে ঠান্ডা বলতে যেটা বোঝায় আর কি। আবার সে যখন চলে গিয়েছিল এরপর আবার স্বাভাবিক ছিল। আর সে যখন ঘরে বসেছে তখন মনে হচ্ছে একটা মৃদু ঠান্ডা বাতাস ঘরের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, অথচ সে কিন্তু ওখানেই আছে। তো যাই হোক, সে চলে গেল। সত্যি বেশ কিছুদিন পর খবর এলো বলতে চিঠি এলো যে আসলেই ওনার ভাই অ্যাক্সিডেন্ট করেছিলেন, বেশ অনেকদিন হসপিটালে ছিলেন, আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ, আবার উনি ড্রাইভিং শুরু করেছেন, কোনো সমস্যা নেই।
চিন্তা করতে হবে না। তো এটা জানার পর তো বুঝতেই পারলেন যে আসলে বিষয়টা তো ঠিক ছিল। এদিকে হয় কি, আসলেই গোপালের দোকান থেকে ওই জিন মিষ্টি এনেছে কিনা এটা পরখ করার জন্য আব্দুল করিম চাচার বাবা উনি পরদিন আবার কিন্তু গোপালের দোকানে গিয়েছিলেন। যাওয়ার পরে বললেন যে আসলে এই সময়ে কেউ কি তোমার কাছ থেকে মিষ্টি কিনতে এসেছিল, কেজি দেড় দুয়েক মিষ্টি? তখন বলেন হ্যাঁ, দুজন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি তারা এসেছিল, মিষ্টি চাইলো, টাকাও দিয়ে গেল, আমিও মিষ্টি দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে আসলেই টাকা দিয়ে উনি মিষ্টি কিনে এনেছেন। ঘটনা তো এ পর্যন্ত এই অংশের, কিন্তু আর একটা অংশ কিন্তু বাকি রয়ে গেছে। তা হচ্ছে এই যে কবিরাজ, এই কবিরাজ একদিন হঠাৎ করেই মারা যায়। কিভাবে মারা গেল? একটি শ্মশানের পাশে তার ৮ টুকরো দেহ পাওয়া গিয়েছিল। মাথা আলাদা, হাত পা আলাদা, পুরো বডি ৮ টুকরো করা অবস্থা ছিল। মানে এমন ভয়াবহ ডেড বডি, এটা কেউ ধরতেই সাহস পাচ্ছিল না। পরবর্তীতে জানা যায় এই যে জিনটা, এই জিনটাই নাকি তাকে মেরে ফেলেছিল। কেন মেরে ফেলেছিল এটাও জানা গিয়েছিল। কারণ হচ্ছে এই জিনটা ছিল খুবই পরহেজগার একটি জিন। কোনো একটা ভাবে এই জিনকে সে বন্দি করে ফেলে। তার সাথে শর্ত ছিল শুক্রবার এবং সোমবার ডাকা যাবে না, আর সবসময় ভালো কাজ করাতে হবে। এই কবিরাজ নাকি ইচ্ছাকৃতভাবে শুক্রবার এবং সোমবারই ডাকতো যাতে করে তার ইবাদতের বিঘ্ন ঘটে। সে জানতো যে ওই সময় সে মসজিদুল হারামে থাকে, কাবা ঘর তাওয়াফ করে, ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, তাহাজ্জুদের নামাজে মশগুল থাকে। তারপরও সে এই সময় ডাকতো। এতে করে সে বারবার বিরক্ত হতো, বারবার সতর্ক করত, কিন্তু কবিরাজের এর প্রতি কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে ইচ্ছা করে শুক্রবার এবং সোমবারই বেশি বেশি করে ডাকতো। আর কথা ছিল সে কোনো খারাপ কাজ করতে নির্দেশ দেবে না। সে মাঝে মাঝে অনেক খারাপ কাজ করাতো তাকে দিয়ে। এতে করে সে খুব বিরক্ত হতো, অনেক সময় নাকি কান্নাকাটিও করেছে যেন এই পাপ কাজ তাকে দিয়ে না করানো হয়। তখন নাকি কবিরাজ তাকে বিভিন্ন ধরনের আমল করে জ্বালা যন্ত্রণা দিত, সে বাঁচার তাগিদে বাধ্য হতো। এদিকে সেও অপেক্ষায় থাকতো কবে এই জুলুমের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এক সময় সে সুযোগ পেয়ে গিয়েছিল, তখনই সেই প্রতিশোধ নেয়, আর সেও মুক্ত হয়ে যায়। এভাবেই সে মুক্তি লাভ করে এই দুষ্টু কবিরাজের হাত থেকে। কবিরাজ সে কিন্তু ভালো কাজও করতো, খারাপ কাজও করতো, মানে টাকা দিলে সে করতো না এমন কোনো কাজ নেই, এমন একটা অবস্থা আর কি। তো এভাবেই কিন্তু কবিরাজের একটা করুণ পরিণতি ঘটে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এ পর্যন্তই। দেখলেন তো, জিনকে দিয়ে কাজ করানোর সুফল কিন্তু কখনোই পাওয়া যায় না, কুফলই হয় বেশি। আর তাকে ইচ্ছাকৃতভাবে এই শুক্রবার এবং সোমবার ডাকতো, যেটা তার জন্য অপমানজনক ছিল। শুধু অপমানজনক নয়, ধরুন যে কেউ কাবাঘর তাওয়াফ করছে, হঠাৎ করে তাকে বারবার বিরক্ত করা, এমনভাবে বিরক্ত করা যে সে ওই অবস্থা থেকে আসতে বাধ্য হয়, তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে? এটা জিনের কথা বাদই দিলাম, আমরা মানুষের ক্ষেত্রেও যদি এটা চিন্তা করি তাহলে কি হবে? আমাদের কেউ যদি তাওয়াফরত অবস্থায় বারবার কেউ ফোন করে বিরক্ত করে, তখন আমাদের কেমন লাগবে? আমরা যদি বলি যে একটু পরে ফোন দাও, আমি তাওয়াফরত অবস্থায় আছি, ওমরা হজটা শেষ করে নেই, বেশি সময় লাগবে না, এরপরে ফোন দিছি, তারপরও যদি বারবার বারবার এই অবস্থাতে কেউ বিরক্ত করে, তাহলে তো মেজাজ মর্জি খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর এর থেকেও বড় কথা, এমন সমস্ত পাপ কাজ তাকে দিয়ে করাতো, সে করতে বাধ্য হতো, যা সম্পূর্ণরূপে অন্যায়। সে এর থেকে মুক্তি পেতে চেয়েছিল, মুক্তি যখন পাচ্ছিল না, সুযোগের অপেক্ষায় ছিল কবে এটাকে ধরা যায়, ধরে ফেলেছিল। এটাই কিন্তু এইগুলো যারা করায় তাদের শেষ পরিণতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, তারপর ফারুক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু উনি এই বিষয়টার অবতারণা করেছিলেন বলেই করিম চাচা ঘটনাটি শেয়ার করেছিলেন। করিম চাচাকেও ধন্যবাদ, আশা করছি উনি এই ঘটনাটি শুনবেন আর ওনার জানা আরও ভয়ের ঘটনাগুলো মিকাইল আহমেদ ভাইকে শেয়ার করবেন। আমরাও সেগুলো আপনাদের হরর ওয়ার্ল্ডে প্রচার করবো ইনশাল্লাহ। চলুন চলে যাই আমাদের আজকের হরর নাইটের 125তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 125তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু। এর আগেও উনি একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার নাম জরিন আক্তার। পেশায় উনি একজন শিক্ষিকা। ওনার বাসা গাজীপুর সিটি কর্পোরেশনের ভেতরেই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনায় একটি পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় এই বিষয়ে আমরা জানতে পারবো। চলুন ঘটনায় চলে যাই। ওনার বাবার নাম জামির আলী। ওনারা 5 ভাই 2 বোন। ওনার বড় 4 ভাই, ওনার ছোট 1 ভাই এবং 1 বোন। ঘটনার সূত্রপাত যখন হয় তখন উনি ক্লাস 5-এ ব্র্যাক স্কুলে পড়েন। ওনার যে ছোট ভাই বোন দুজন ছিল ওই সময়ে, তারা কিন্তু ওই বয়সে কিছুই বুঝতো না। যেহেতু উনি ক্লাস 5-এ পড়তেন, টুকটাক তো বোঝেনি। ওনার যে বাড়িটা, এই বাড়িতে বর্ষার মৌসুমে চারদিকে শুধু পানি আর পানি। দক্ষিণে বাড়ির সাথে অবশ্য রাস্তা, রাস্তার চারপাশেও কিন্তু, চারপাশ বলতে এপাশ ওপাশ আর কি, পানি থাকে। আবার পানি বেশি বেড়ে গেলে ওই রাস্তার উপরে পানি উঠে যায়। পশ্চিম দিকে কয়েকটি ঘর, আর পূর্ব দিকে ওনাদের বাড়ি থেকে একটু সামনে একটি উঁচু জায়গা একটি বাড়ি, তারপর আবার পানি। ওনার বাবা গরু পালন করতেন। ওনাদের 5টি বড় বড় গরু ছিল। তাছাড়া ওনার মা অনেকগুলো হাঁস পালতেন। আর ওনার বাবা তাল গাছ দিয়ে এক ধরনের নৌকা তৈরি করে বিভিন্ন জায়গায় পানিতে ওটা বেয়ে চলে যেতেন। ওটাকে কিন্তু কোন্দা বলা হয়। এটা দিয়ে কিন্তু পানির ভেতর থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতেন উনি। আর ওনার ভাইরা তো বড়, তাই তারাও ওনার বাবাকে সাহায্য করতেন, তবে সবসময় না, মাঝে মাঝে আর কি। ওনার ভাইরা মাঝে মাঝে কচুরিপানা টোপ দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরতেন। আবার হাঁসের জন্য শামুক কুড়াতেন। যারা পানির এলাকার মানুষ তারা জানে শাপলা ফুল গাছের পাতার নিচে অনেক বড় বড় শামুক থাকে। আবার পানিতে বড় বড় এক ধরনের ঘাস হয়, যেটাকে স্থানীয় ভাষায় জরা ঘাস বলে। সেই ঘাসেও নাকি শামুক পাওয়া যায়। তবে জরিনা আপুর মা মাছ ধরাকে অপছন্দ করতেন। বিশেষ করে ওনার একটা কড়া নিষেধ ছিল যে এই জরিনা আপু, তারপর ওনার যে ভাইরা, এনারা মাছ ধরতে পারবেন না। এটা মায়ের নিষেধ থাকলেও বাবা কিন্তু এগুলোতে নিষেধ করতেন না। আর এই মাছ ধরার কারণে কিন্তু এই জরিনা আপু সহ তার বড় 4 ভাই মায়ের হাতে বেধড়ক পিটুনি খেতেন, শুধু এই মাছ ধরার জন্য। তো ওনার সেজ ভাই তখন মাদ্রাসায় 8ম শ্রেণীতে লেখাপড়া করছে। ওই দিন একটা ঘটনা ঘটে, তা হচ্ছে ওনার মা তেলে ভাজা পিঠা তৈরি করেছিলেন। ওনার যে ভাই, সেজ ভাই, যার নাম হচ্ছে আমিনুল ইসলাম, উনি বাড়ির এক পাশে দাঁড়িয়ে, মানে দক্ষিণ দিকে অনেকটুকু জায়গা জুড়ে যেখানে পানি রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে পালের টেক। ওখানে কিন্তু অনেক গাছগাছালি রয়েছে, একটা বাড়িও রয়েছে। ওই বাড়িটা যাদের, তারা কিন্তু ওনাদের আত্মীয় হন। তারা নাকি রাতের বেলা ওই বাড়ি থেকে বাইরেই বের হন না। যাই ঘটুক না কেন, বাইরে ওনারা বের হবেন না। ওনার এই সেজু ভাই আমিনুল ইসলাম ওইদিকে ঠায় দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদিকে উনি চিন্তা করছেন, কি ব্যাপার, ভাই ওইদিকে তাকিয়ে আছে, কি দেখছে, ওইদিকে তো দেখার মতো কিছুই নেই। এরপরে কিন্তু উনি জানেন না মাঝখানে অনেকক্ষণ কি হয়েছে। হঠাৎ করে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, এই সবাই চলে আয় রে, 3টা বাচ্চা পানিতে ডুবে গেছে রে। এর মধ্যে একজন বলছে এই জামিরের ছেলে ডুবছে। আরো 2জন নাকি ছিল, তারা আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিল, তারাও ডুবে গেছে। মূলত এই যে তাল গাছ দিয়ে তৈরি করা নৌকা, যেটাকে ওনারা কোন্দা বলেন, এই কোন্দা ডুবে যায় পানিতে। লোকজন তো ওখানে ঝাঁপিয়ে পড়ে। মানুষজন 3জনকেই টেনে তোলে আল্লাহর রহমতে। বিশেষ করে পানিতে যেহেতু ডুবে গেছে, পেটের মধ্যে পানি ঢুকে যাবে, এটাই স্বাভাবিক। অন্য 2জনের পেটে পানি ঢুকলেও তারা মোটামুটি একটা চেষ্টা করে বাইরে বের করতে পারছেন পানিগুলোকে। যেহেতু মাত্রই ডুবেছে, লোকজনও দেখে ফেলেছিল, আল্লাহর রহমতে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে ঝামেলা একটা হয়ে গেল, সেটা হচ্ছে এই জরিনা আপুর সেজ ভাইয়ের সাথে আমিনুল ইসলাম, যিনি, তাকে নাকি পানির অনেক গভীর থেকে তোলা হয়েছে। একদম কাদার মধ্যে সে ডুবেই গিয়েছিল, মানে কাদার মধ্যে ঢুকে গিয়েছিল সে। অথচ সে কিন্তু সাঁতার জানে। তাকে যখন উপরে তোলা হয়, তার পেট থেকে কোনো পানি বের হচ্ছিল না, শুধু নাক মুখ দিয়ে
এক ধরনের পিচ্ছিল পদার্থ, আঠালো পদার্থ বের হচ্ছিল। এটা কিভাবে বের হচ্ছে বা এই ধরনের আঠালো পদার্থ কিভাবে তার পেটের মধ্যে আসলো, এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। তার শরীরটা নাকি হলুদ হয়ে গিয়েছিল, অথচ সে কিন্তু সাঁতার জানে। বাকি মানে যেই দুজন ডুবে গিয়েছিল তারাও সাঁতার জানতো। এদিকে ওনার যে বড় ভাই, জরিনা আপুর যে বড় ভাই, মানে সেজো যিনি বড়, ওনারা তো আশেপাশেই ছিলেন। দ্রুত রিক্সা নিয়ে আসার চেষ্টা করছেন, রিক্সায় করে হসপিটালে নিয়ে যাবেন। ওনার বাবা ওই সময় বাসায় না থাকলেও মানুষজনের চিৎকার চেঁচামেচি দূরে থাকা অবস্থাতেই খবর পেয়ে গেছেন, উনিও দ্রুত চলে আসেন। একটা রিক্সা আনা হয়। একজন ভাই উনি তুলেছেন আর কি, এই যে আমিনুল ইসলামকে। দিকে রিক্সাটা সামনের দিকে আগাচ্ছে না, একটু ঢালু জায়গা তো ওনার বাবা ওই রিক্সাটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোতে যখন চেষ্টা করেছেন, মানে সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছেন, তখন নাকি উনি হঠাৎ করে মাটিতে পড়ে যান। মনে হলো উপর থেকে কোনো কিছুর প্রেসার ওনার পিঠের উপর পড়েছিল, যার কারণে উনি মাটিতে পড়ে যান। এরপর ওনার কোনো জ্ঞান নাই। এদিকে এক ছেলের এই অবস্থা, আবার ওনার এই অবস্থা। এখন ওনাকেও তো হসপিটালে নিতে হবে। ওনারা দ্রুত কাছাকাছি একটা হসপিটালে নিলে সেই হসপিটাল থেকে বলে দেওয়া হয় আপনার ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর অ্যাম্বুলেন্স ঠিক করা, তাদেরকে নিয়ে আসা। এদিকে হয় কি যে এই যে যেই ভাই যিনি অসুস্থ, তাকে তো অ্যাম্বুলেন্সে করে অন্য ভাইয়েরা ঢাকায় নিয়ে আসার জন্য বন্দোবস্ত করেছেন। এদিকে ওনার বাবা, তাকে আবার নেওয়ার জন্য অন্য ভাইয়েরা আসছেন। যেহেতু 4 ভাই, এক ভাই তো অসুস্থ, অসুস্থ ভাইয়ের সাথে আরেক ভাই, আর আরেক ভাই তার বাবাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। ওনার বাবাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, তখন কিন্তু অন্য ভাইকে দ্রুত আরেকটা হসপিটালে ট্রান্সফার করা হয়, যে না এখানেও কাজ হবে না, আরেকটু ভালো চিকিৎসা দরকার, এখানে তো অনেক রোগী। তো এদিকে যারা ওই ভাইয়ের সাথে ছিলেন তারা খেয়াল করলেন যে ওখানে থাকা একজন বয়স্ক নার্স, উনি খুব আলতোভাবে কাছে ডেকে এক ভাইকে বলছেন যে বাবারে, আমার তো অনেক বয়স হয়েছে, অনেক রুগী তো দেখছি এখানে, একে একটা কবিরাজি চিকিৎসা করো, এখানে ওর চিকিৎসা হবে না, আল্লাহ বাঁচাই দিছে এটাই বেশি, এখন এখানে ওর কোনো চিকিৎসা নাই, যাও বাড়িতে নিয়ে যাও। তখন নাকি তাকে বাড়িতে নিয়ে আসার জন্য সবাই রওনা দিয়েছে। এর মধ্যে ঘটে গেছে একটি ঘটনা। ওনার বাবা, উনি কিন্তু আর পৃথিবীতে নেই। অনেকেই বলেন যে উনি ওই যে পড়ে গেছেন, এরপরে উনি মারা গিয়েছেন। কেউ বলেন যে উনি রাস্তায় আসতে আসতে মারা গিয়েছেন। অনেকে অনেক ধরনের কথাই বলেন। পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি পৃথিবী থেকে চলে গেছেন। ওনার বাবার দাফন কাফন হলো। যিনি গোসল করিয়েছিলেন উনি জানালেন এক ভয়ঙ্কর তথ্য। তা হচ্ছে ওনার বাবার পিঠের উপরে নাকি বিশাল বড় 5 আঙ্গুলের একটা চিহ্ন ছিল। এটা কোনো মানুষের হাত হতে পারে না। এত বড় হাত বা এত বড় পাঞ্জা কিন্তু মানুষের হয় না। ওনার বাবার মৃত্যুর পর থেকে শুরু হলো ওনার বাসায় অনেক ধরনের ঝামেলা। কে যেন ঢিল মারে, কে যেন চালের উপরে হাঁটে, কেউ যদি রাতের বেলা ওয়াশরুমে যায়, এই ওয়াশরুমের চারদিকে কে যেন ঘোরাফেরা করে, ওয়াশরুমের চালের উপরে, ওয়াশরুমের বেড়ায় ঢিল ছোড়ে। কিন্তু এই ঢিলগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যেত না। আর এই যে যিনি অসুস্থ ছিলেন ভাইদের মধ্যে, তার মধ্যে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল। সে যখন বাবার কবরের কাছে এসে দাঁড়ালো প্রথমবারের মতো, প্রথমে একটু কাঁদলো, এরপরে সে অট্ট হাসি দেওয়া শুরু করেছে। তার হাসি দেখে আশেপাশের অনেকেই ভয় পেয়ে গেছে। অদ্ভুত বিষয়, এই পরিবারে এরকম একটা ঘটনা ঘটলো, অস্বাভাবিক ঘটনা। তারপর এই যে এই ছেলেটার মধ্যেও আচরণে যে অস্বাভাবিকতা, ওনাদের কোনো আত্মীয় স্বজন নাকি এই বাড়িতে আসেই নাই। তারা এই বিষয়ে একটা সমাধান কিভাবে করা যায় এরকম কোনো তথ্যই দেননি। খুব অদ্ভুত ব্যাপার। এই যে সেজো ভাই আমিনুল ইসলাম, ইনি নাকি এই জরিনা আপুর সাথে একই সাথে পড়তেন, একই ক্লাসে, ক্লাস 5-এ ব্র্যাক স্কুলে। একদিন হয়েছে কি, স্কুল থেকে টিচাররা তাদেরকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবেন। জরিনা আপু যাবেন না, তবুও যেহেতু সবাই যাচ্ছে উনিও যান। তো টিচাররা একদিক দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন,
একটা জায়গায় একটা গর্ত ছিল, ওই গর্তে কিন্তু কারো পড়ে যাওয়ার কথা না, সেখানে নাকি এই যে সেজ ভাই আমিনুল ইসলাম সেখানে পড়ে যান হঠাৎ করেই। কিভাবে পড়লো এটা কেউ বলতেই পারে না, উনি নিজেও বলতে পারেন না। আর ওনার মধ্যে অনেক ধরনের অস্বাভাবিক আচরণ দেখা যেত। মাঝে মাঝেই চিৎকার চেঁচামেচি করতো, সে এরে মেরে ফেলবে, ওরে মেরে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলতো। একবার হলো কি, পরিবার থেকে কোন একটা কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে, কেউ কিন্তু কোনো কবিরাজের ঠিকানাও দিচ্ছেন না, ওনারা নিজেরাই চিন্তা করেন কোথায় নিয়ে যাওয়া যায়। কোনো কবিরাজের বাড়িতে যাওয়ার আগেই নাকি সে পুরোপুরি সুস্থ হয়ে যেত, মানে একদম সুস্থ। সে বলতো কি ব্যাপার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি তো ঠিক আছি, ভালো আছি, এরকম বলতো। তাকে নাকি আবার কি মনে করে ওনারা আবার বাড়িতে নিয়ে আসতেন। বাড়িতে নিয়ে আসার কিন্তু কোনো কারণই ছিল না। যাই হোক, কবিরাজের কাছে তো যাবে, এখন না হয় সুস্থ, সবসময় তো সুস্থ থাকে না, কিন্তু ওনারা কি মনে করে নাকি আবার বাড়িতে নিয়ে আসতেন, কবিরাজের কাছে আর যেতেন না। একবার কি হলো, দুই ভাই, মেজো ভাই আজিজুল ইসলাম আর সেজো ভাই আমিনুল ইসলাম, দুইজন নাকি হঠাৎ করে খাবার খেতে বসে তুচ্ছ একটা বিষয় নিয়ে মারাত্মক ঝগড়া শুরু করেছে। এমন ঝগড়া যে দুইজন একে অন্যকে মেরেই ফেলবে। তখন বোঝা গেল যে এই দুইজনই এখন মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেছেন জিন দ্বারা। ওই অবস্থাতেই তাদেরকে ধরাধরি করে কাছাকাছি থাকা একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল, বাড়ির থেকে বের হয়ে কিছু দূর যেতেই এক ভাই বলে উঠলো, বিশেষ করে সেজো ভাই আমিনুল ইসলাম, মা দেখো দেখো, আমাদের বাড়ির চালের উপর দিয়ে কি যেন একটা উড়ে আসছে, কি বিশাল বড় একটা হাত, ওই হাতের উপর বিশাল বড় একটা কালো ডেকচি দেখা যাচ্ছে। তো এটা কিন্তু বলছেন উনি। ওনার মা তাকিয়ে দেখে যে কিছুই তো নাই, কিছুই দেখছে না সে। এদিকে কবিরাজের বাড়ির কাছাকাছি আসার সাথে সাথে এনারা একদম স্বাভাবিক, একদম ভালো হয়ে গেছে। যখন এরকম চলছিল তখন বোঝা গেল যে এভাবে আসলে সলিউশন হবে না। তখন যে কাজটি হলো তা হচ্ছে যে ওনাদের এক খালা, এই সেজো ভাই আমিনুল ইসলামকে তার বাড়িতে নিয়ে যান। এই খালার সাথে নাকি একটা ভালো জিন ছিল। তো খালার যে বাড়ি এটা নাকি ওই গাজীপুর বোর্ড বাজারের কাছাকাছি আর কি, টঙ্গীর আগে। তখন উনি চিকিৎসা করতে যাবেন রাতের বেলা, এরকম একটা চিকিৎসা শুরু করবেন, ওনার উপর জিন হাজির করিয়েছেন। তখন নাকি এই সেজো ভাই খালাকে মারতে উদ্যত হয়েছেন, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে খালার ভেতরে থাকা জিনের সাথে এই সেজো ভাইয়ের শরীরের ভিতরে থাকা জিনের একটা ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, একরকম মারামারি, অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার চেঁচামেচি, আশপাশ থেকে লোকজন জড়ো হয়ে যাচ্ছে। এর মধ্যে মানিক নামে একজন ব্যক্তি চলে আসছেন ওইখানে। মানিককে দেখেই নাকি এই সেজো ভাই আমিনুল ইসলামের ভেতরে থাকা ওই জিনটা বলে উঠছে, এই মানিক তুই এখানে কেন, এই বাড়িতে তোর কি, যা ভাগ এখান থেকে। আসলে মানিক নিজেই ছিল একজন কবিরাজ, সে এরকম চিৎকার চেঁচামেচি দেখে চলে আসে, এসে দেখে এই অবস্থা। আর তখন নাকি ওই জিনটা এই মানিককে চিনে ফেলেছে। মানিক বলে, দাঁড়ারে তোর দেখতেছি কি করা যায়, এত বড় সাহস তোর। এই বলেই নাকি এই সেজো ভাইয়ের হাতটা যেই না খপ করে ধরেছে, তখন ওই জিনটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তখন ওই মানিক বলছে, এই বলতো এই ছেলেকে ধরছিস কেন? তখন বলছে, শোন, ওর বাড়ি থেকে একটু দূরে একটা জায়গা আছে পালের টেক নামে, ওখানে দুটো বড় বড় গাছ আছে, আমি দুই গাছে দুই পা দিয়ে সবসময় বিশ্রাম নেই। ও মাঝে মাঝে ওখানে যায়, আমারে বিরক্ত করে, আমার ছায়া পাড়া দিয়েছে, ভাজা পিঠা খেয়ে ওইদিকে গিয়েছে, আমার অসুবিধা হয়েছে, এই জন্য ওকে ধরছি, মেরেই ফেলতে গেছিলাম, ওর সাথের দুইটারে কিছু করতে পারি নাই, ওকে তো একদম কাদার মধ্যে গেড়েই ফেলছিলাম, এমন সময় মানুষজন চলে এসে টেনে তুলেছে, নাহলে তো ওকে শেষ করে দিতাম ওই সময়ই, আর ওকে আমি শেষ করবই। তখন এই মানিক কবিরাজ বলতেছে, তুই কোন দিকে পা দিয়ে ঘুমাবি, শুয়ে থাকবি, আর তোর ছায়া কোথায় পড়বে এটা তো আমরা দেখতে যাব না। তোর ছায়া পড়বে আমরা কি সেটা দেখি? তোর ছায়া পা দিলেই কি আর না দিলেই কি, তুই এটাকে ছাড়। সে তো কোনোভাবেই ছাড়বে না। যাই হোক, এর ভিতরে আরও অনেকগুলো বিষয় আছে। সেই মানিক কবিরাজি পরবর্তীতে চিকিৎসা করেছিল, এর ভিতরে এত কিছু হয়েছে। আর এই যে জরিনা আপুর বাবাকে কিন্তু এই জিনটাই মেরেছে, এটাও জানা গেল। এখন ছাড়াতে তো হবে। পরবর্তীতে নাকি তিনটা নাকি দুটো এরকম মুরগি দাবি করে আর কি, আর 3 রাস্তার মোড়ে, বাড়ির কাছাকাছি 3 রাস্তার মোড়ে এটাকে ছেড়ে দিয়ে আসতে হবে।
তো সেটাই করা হয়। এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। ওনার মা জীবিত আছেন, একটু অসুস্থ, আর ওনার আব্বা তো মারা গিয়েছেন অনেক দিনই হয়েছে। আসলে ওনার বাবার কি কোনো অপরাধ ছিল? নিজের ছেলেকে রিকশায় উঠিয়ে সেই রিকশাটাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়া, এটা কি কোনো বাবার অপরাধ হতে পারে? যার জন্য তার পিঠের উপর আঘাত করা হয়েছে, তাকে মেরেও ফেলা হয়েছে। উনি নিজেও জানলেন না কি অপরাধে তাকে মরতে হলো, কে মারল তাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পরবর্তী জীবনে জানিয়েছেন। কিন্তু আসলে কি এটা কোনো অপরাধ হতে পারে? এই ধরনের যে জিনগুলো, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। সেই মানিক কবিরাজ জানিয়েছিলেন এই জিনগুলো স্কন্ধ কাটা গোত্রের, তাদের নাকি বুকের উপর দুটো চোখ রয়েছে এবং এরা খুবই দুষ্টু প্রকৃতির, কোনো যুক্তি এরা মানতে চায় না। মানুষকে যখন আক্রমণ করে এভাবেই মেরে ফেলে। আর এটা নাকি যখন চলাচল করে এর শুধু বিশাল একটা হাত দেখা যায়, আর হাতে বিশাল বড় একটা কালো ডেকচি দেখা যায়। সত্যি তাই। যখন একটা কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু ভাইদের মধ্যে থেকে একজন বলেছিল, মা দেখো একটা হাত দেখছি, হাতে বিশাল বড় একটা ডেকচি দেখছি, সবই কালো, বাড়ির উপর দিয়ে উড়ে আসছে তাদের দিকে। ওনার মা কিন্তু এটা দেখেনি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, আসলে এরকম অনেক ঘটনা ঘটে যায় যা আমাদের নিয়ন্ত্রণেই থাকে না। একটি পরিবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে শুধু এই দুষ্টু জিনের কারণে। চলার পথে সব সময় আমরা এই ধরনের বিপদের মুখোমুখি হতেই পারি। এই জন্য সুন্নাহ যে আমলগুলো রয়েছে আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশেষ করে নদী এলাকার আশেপাশে যাদের বসবাস, তাদের কিন্তু পানিতে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। আসছে মাসেই কিন্তু ভাদ্র অমাবস্যা, 11 তারিখে কিন্তু সবাইকে সাবধান থাকতে হবে। 11 এবং 12 তারিখ, বিশেষ করে সেপ্টেম্বর মাসের কথা বলছি, এই দিনে পানিতে নামার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। কারণ এই সময় বিশেষ করে ভাদ্র অমাবস্যায় দুষ্টু জিনেরা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। পানিতে নামলেই তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। বিশেষ করে বৃদ্ধ লোকদের না, অল্প বয়স্ক মানুষ, তরুণ, যুবক, এদেরকে। আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সময় পানিতে নামি, সময় মেনটেন করে নামি না। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও দেয়া অত্যন্ত দুরূহ। তবুও দুষ্টু জিনেরা কিন্তু সবসময় আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে আছে। আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। আজকের এপিসোড এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি জরিনা আপুকে আর শেখ মিকাইল আহমেদ ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন। প্রিয়